একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো। বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বন্ধুরা, আমার নাম রুবিনা, আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতো হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময় সঙ্গী হয় আমার ভাই পলাশ। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, মা বাবা আমি আর ভাই। ভাই সামনে এসএসসি পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যে ঝগড়া হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সবসময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি পলাশ কথা বলতে বলতে তাকিয়ে আমাকে দেখতে থাকে। পলাশ সে ঘুড়ি ওড়াতে ভালোবাসে। কি একটা কারণে আমার সাথে রাগ করে পলাশ ঘুড়ি বানিয়ে ওড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে নষ্ট করে দিলাম। এরপর আমি ঘরের দিকে দৌড় মারলাম। পলাশ আমার পিছনে পিছনে ঘরে ঢুকে সামলাতে না পেরে পড়ে গেল। আমিও পলাশের সাথে বিছানায় পড়ে গেলাম। পলাশ কি করবে বুঝতে না পারল না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। পলাশ তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় শুয়ে রইলাম। পলাশের সেই কথা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? আমি বললাম, কই না তো, কিছুই হয়নি বলেই চলে গেলাম। 2-1 দিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব। তখন দেখি পলাশের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। ঘরে প্যারাসিটামল আছে। পলাশ বলল, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলেই ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইজের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি। সব ঝামেলা মিটিয়ে নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এক সময় ঘুম ভেঙে গেল, উঠে লাইট জ্বালিয়ে দেখি 1টা বাজে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর। ভাইজের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম কিছুটা। বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার দিদি? আমি বললাম, তুই প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গেছিলি, আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই? পলাশ বলল, জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে। এই কথা বলে পলাশ কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। আমি বললাম, কি দেখিস ভাই? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, বলতো আমি? ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর পলাশ বলতে লাগল, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো হাসি ঠাট্টা করে কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি পলাশের চোখে জল। আমি বললাম, এই ভাই তুই কাঁদছিস কেন? তুই কাঁদলে আমার ভালো লাগে। পলাশের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখেও জল টলমল করছে। বললাম, ভাই এমন কথা আর কখনো মুখে আনবে না। তুই ছাড়া আমি কিভাবে থাকব বল।
এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার ভাইটা বলে পলাশকে ধরলাম। নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎই পলাশ বলল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড়ো এবার। আর রাত জাগিছে না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে শুয়ে পড়ছি। রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। পলাশ বলল, না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গিয়েছিস তাই না? যেটা বলছি সেটা শোন। পলাশ আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু চোখ দুইটা লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। পলাশ ঘুমের ঘরে কেমন অদ্ভুত আচরণ করছে। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আরও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকে কেমন লাগছিল। মনে হচ্ছিল আমার চিরপরিচিত ভাই না, হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি। ভোরবেলায় ঘুম ভাঙল। ভাবলাম, ভাইয়ের উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন পলাশ আমাকে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। সেদিনের জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমারও ভীষণ মায়া লাগছিল। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে একথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু পৌঁছিয়ে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার পলাশ আমাকে বাইকে করে কোচিংয়ে দিয়েছে, কিন্তু কেন জানি না, আজ অনেক অন্যরকম ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি পলাশের দিকে তাকিয়ে একটু হেসে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি কে যেন আমার বাথরুমে ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাথরুমে ঢুকলাম। স্নান সেরে ঘরে আসলাম। আর কিছুক্ষণ পরে মনে পড়ল পলাশের বাথরুমে আমার একটা জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে পলাশের বাথরুমে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব। তখন পলাশের চোখে চোখ পড়ল। পলাশ বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগ দেখালাম। এমন সময় মা বলো, কি হয়েছে? পলাশ এমন চেঁচিয়ে উঠল কেন? আমি বললাম, তোমার ছেলের তো কোনো কাজ নেই, সবসময় আমার সাথে ঝগড়া করে। মা বলল, তোরা দুজনে মিলে কি যে করিস আমি বুঝি না। আবার দুজন 1 সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমিও পলাশ দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ পলাশ বলে উঠল, দিদি, একটু চা করো না, চা খাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, টিভি দেখে আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে 2 হাতে 2টা চায়ের মগ নিয়ে ফিরে আসলাম। চায়ে চুমুক দিয়ে পলাশ বলল, মিষ্টি হয়নি দিদি। আমি বললাম, চিনি এনে দিচ্ছি। সে বলল, লাগবে না দিদি, তোরটা দে। পলাশ আমার চাটা নিয়ে চুমুক দিল আর বলল, এবার ঠিক আছে। আমি মুচকি হেসে দিলাম। সামনে টিভি চলছে, কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি পলাশের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই তাকিয়ে আছে। আমি ভাইয়ের কাণ্ড দেখে আর না হেসে পারলাম না। পরের দিন সকাল থেকে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। পলাশ টিউশনে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। অন্য দিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল, সে বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি পলাশের কাছে ফোন করলাম, কিরে পলাশ, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আই। তোর থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি আমার। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আই। দিদি, তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 1টা নাগাদ ঝমঝম করে বৃষ্টি নামল। এর মধ্যে পলাশও বাড়ি ফিরেছে। আমি বেলকুনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পিছনে এসে পলাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পলাশ আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি।
আমি বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছে করছে। দুই ভাই বোন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম পলাশ গান গাইছে। এক গুচ্ছ গোলাপ হাতে, ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি পলাশ সত্যি সত্যি এক গুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি। খুশিতে চোখে জল চলে আসলো আমার। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে পলাশের কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। পলাশ উঠে দাঁড়ালো। এই বৃষ্টি যেন আজ আমার রূপ পলাশের চোখে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজে গেলি, ঠান্ডা লেগে যাবে, রুমে চল, স্নান করে ফ্রেশ হয়ে নি। দুই ভাই বোন রুমে আসলাম। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর পলাশ প্ল্যান করলাম যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। বাবা মায়ের সাথে রাত্রে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমরাও ঘুরতে যাব। পলাশ ও আমার সাথে সাই দিল, কি কারণে জানি না। তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করল, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং যাব। ঠিক হলো, আমার সবাই প্রথমে দার্জিলিং এ যাব, সেখান থেকে অন্য জায়গা। পলাশ বলল, দিদি, আমরা কত লাকি, 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম আমরা। বাবা মার জন্য একটা লাগেজ আর পলাশ ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই পলাশকে বললাম, যা তো এখন, আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টা রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব বাসে করে। রাত 9টার বাস। আমরা 8টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসলাম। পলাশ একটা জিন্সের সাথে কালো লাল শার্ট পরেছে। ওকে সত্যিই অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনের কুর্তি ও জিন্সের প্যান্ট। মুখে সামান্য মেকআপ। 9টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট 2টা আমি আর পলাশ বসলাম, আর তার পিছনের সিটে বাবা মা। দুই ভাই বোন ঝগড়া করে নিলাম। জানলার পাশে বসা নিয়ে জিত আমারই হল। কিছুক্ষণ গজগজ করে পলাশ বসে পড়ল। 9:15 বাস ছাড়বে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো। জোরালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজনের কথাবার্তা। আষাঢ় মাস, বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাইয়ের উপর দিলাম। আমি ভেবেছিলাম পলাশ ঘুমিয়ে গেছে। কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে। আমি চুপচাপ ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আর একটু বয়স বাড়লেই তো বাবা মা উঠতে লাগবে আমার বিয়ে নিয়ে। আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই পলাশ বলল, কি হয়েছে? আমি তখনই বাস্তবে ফিরে আসি। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। পলাশের অদ্ভুত আচরণে শব্দ করে উঠলাম। পিছন থেকে মা আস্তে করে বলে ওঠে, কি রে, কি হলো? মায়ের আওয়াজ শুনে চমকে গেলাম। তার মানে মা জেগে আছে। তাড়াতাড়ি করে উত্তর দিলাম, কিছু না মা। হঠাৎ বাসের চাকা গর্তে পড়তেই ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলে না। ভোর 4:30টায় আমাদের বাস থেকে নামিয়ে দেয়। মাথার উপরের বিশাল আকাশ। উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে। কালো চাঁদের দিকে মুগ্ধ হয়ে দুই ভাইবোন তাকিয়ে থাকি আকাশের দিকে। বাবার ডাকে ধান ভাঙে আমাদের। বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা দোকানের দিকে। যে তেষ্টা মেটিয়ে চায়ে চুমুক দিতে দিতে পুরো আলো ফুটে যায়। চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করল। বাবা মা সামনে বসে আর আমি ভাই পিছনে বসলাম। রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছে চড়া মিশকালো পিচ ঢালা রাস্তা। এখন বৃষ্টি বা ঝড়ো আকাশ কেমন গুমোট হয়ে আছে। রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ। বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো। কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল। অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি আমরা দুজনেই।
আর একটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বসিত হয়ে উঠি। আমরা দেখি সূর্যিমামা কেবল উঠি উঠি করছে। সেই সময় একদল মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে চলছে চা বাগানের দিকে। এই চা বাগানের সাথে জড়ানো ওদের জীবন। ওদের মধ্যে কারো কারো সাইডে একটা কাপড় দিয়ে বানানো ঝোলার মতো রয়েছে, যার ভেতরে বহন করে ছোট বাচ্চা, ঠিক যেমনটা আমরা ছবির বইতে দেখেছি। আমি আপন মনেই বলে উঠি, কি অসম্ভব সৌন্দর্য। প্রায় ২০ মিনিট পর আমাদের গাড়ি হোটেলের সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে আমরা দুজনে আগে রিসেপশনের কাছে গেলাম। রিসেপশনে বসে আছে একজন মহিলা। আমরা সামনে যেতেই চেয়ার ছেড়ে উঠে ইংরেজিতে বলে ওঠে, স্যার অ্যান্ড মাম ওয়েলকাম। আমাদের রুম বুকিং করা আছে দোতলায়। মহিলা বলে কি নামে বুকিং দেওয়া হয়েছিল জানতে চায়। পলাশ নাম বলতেই মহিলাটি ড্রয়ার খুলে চাবি এগিয়ে দেয় পলাশের দিকে। এর মধ্যে আমাদের বাবা মা ও এসে পড়েছে। হোটেল বয়দের হাতে লাগেজ ধরিয়ে দিয়ে আমরা উঠে পড়ি দোতলায়। আমাদের জন্য দুটো রুম বুক করা হয়েছে। একটা রুম যেটা বাবা মা থাকবে, আর অন্যটাতে 2টা বেড। ওই রুমে থাকবো আমি আর ভাই। লাগেজ থেকে কাপড় চোপড় বের করে বাথরুমে ঢুকে গেলাম। স্নানের পরে অনেকটাই ফ্রেশ লাগছে এখন। পলাশ একটু নিচে গিয়েছে হাঁটাহাঁটি করে হাত পায়ের খিল ছাড়াতে। এমন সময় দরজায় নক হতেই ভাবলাম যে পলাশ এসেছে। একটা সারপ্রাইজ দিতে হবে ওকে। দরজা খুলে দেখি কোথায় পলাশ। বাবা দাঁড়িয়ে আছে। দরজার সামনে বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এদিকে বাবার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কোনো ক্রমে বলল, তোর মায়ের ফোনটা কি তোর কাছে? ঘর থেকে মোবাইলটা এনে বাবাকে দিতে গিয়ে দেখলাম বাবা আমার দিকে তাকিয়ে আছে। বাবা মোবাইলটা নিয়ে কিছু না বলে চলে গেল। দরজা লাগিয়ে ভাবলাম এটা কি হলো। একটু পরে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। পলাশের ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সেখানে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। বাগানের ফাঁকে ফাঁকে লাগানো নিম গাছগুলোর ডালে মেখে থাকা সূর্যের আলোয় কয়েকটা নাম না জানা পাখি দোল খাচ্ছে, ডাকছে, পরক্ষণেই আবার উড়ে যাচ্ছে চোখের আড়ালে। পলাশ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে, আর আমি ঘুম থেকে জেগে ওঠে পলাশকে দূর থেকে দেখছি। জানলা দিয়ে এক ফালি রোদ এসে পড়েছে আমার মুখের উপর। দুজন দুই দিক থেকে চেয়ে থাকি একে অপরের দিকে। এমন সময়ে রুমে আবার শব্দ হয়। দেখি মা দাঁড়িয়ে। আমাদেরকে এসে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য দুপুরে খেয়ে ঘুরতে বেরোবেন। মা বলল, উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে দুই ভাই বোন। লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমরা বিশাল বড় একটা জঙ্গলে ঘেরা পার্কে আসলাম। একটু পরে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি পার্কের ভিতরে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুধারে চেনা অচেনা নানা জাতের গাছের সারি, যার কোনোটা উঠছে আকাশ ছোঁয়ার চেষ্টায়। পথের দুপাশে ছোট ছোট পাহাড় বেয়ে ঘন ঝোপের জঙ্গল। পলাশ বাবা মাকে বলে, তোমরা ওই দিকটাতে ঘুরতে থাকো, আমরা এদিকে ঘুরছি। কেবল বেরোবার আগে একটা কল দিও, বলেই জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকি দুই ভাই বোন। এই নির্জন দুপুরে গভীর অরণ্যে যেন হারিয়ে যায় আমরা। আরও কিছুটা এগোতেই দেখতে পায় ছোট পাহাড়ের আড়ালে গাছপালা ঘেরা সুন্দর একটা পুকুর। পুকুরে কানায় কানায় জল ভর্তি, গাছের ছায়া পড়ে সুন্দর দেখতে লাগছে। হঠাৎ আমরা দেখতে পাই একটা খরগোশ। দুই ভাই বোন ছুটতে থাকি খরগোশের পেছনে পেছনে। ছুটতে ছুটতে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে যায় দুজন। হঠাৎ খরগোশ ছুটে একটা ঝোপের ভেতর ঢুকতেই আমি বসে পড়ি ঘাসের উপর। ঘামে প্রায় ভিজে গেছি আমি। পাশের একটা ঝোপ কিসের একটা শব্দ হতেই পলাশ সেদিকে তাকাল। সেটা জামা কাপড় পরা একটা লোক, দেখে বোঝা যায় পাগল। পাগলটা একটু আমাদের দিকে এগিয়ে আসছিল। একটু পর পাগলটা আবার বনের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। ফোন আসে বাবার, কি রে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এই তো আসছি বলে ফোনটা কেটে দেয় ভাই। গোধূলি আলোতে দুই ভাইবোন এগিয়ে যেতে থাকি মেন গেটের দিকে। আমরা ঠিক কতটা ভিতরে ঢুকেছিলাম জঙ্গলে বুঝতে পেরেছি ফেরার সময়। ক্লান্ত শ্রান্ত হয়ে আমার পা দুইটা যেন আর চলছিল না। এদিকে বাবা মাও ফোন দিয়ে তাড়া দিচ্ছে বারবার। অজানা অচেনা পাখির সারাদিনের ভ্রমণ শেষে নিরে ফেরার, বড় বড় গাছের ছায়া আছে। সন্ধ্যা যে নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে আরও। হোটেলে ফিরে পলাশ বলে উঠে, এক কাপ চা বা কফি হলে বেশ হয় না?
আমার ঘুম পাচ্ছে খুব। আজকের বিকালটা সারা জীবনের সবচেয়ে স্মৃতিমধুর একটা বিকেল হয়ে থাকবে। সত্যি প্রকৃতির মাঝে মেতে ওঠার মজা আসলেই অন্যরকম। আমরা দুই ভাইবোন মা বাবার সাথে হোটেলের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে পলাশকে ডাকলাম, আর কতক্ষণ ঘুমাবে? ফ্রেশ হয়ে উঠে ব্রেকফাস্ট করবি না? আমি রুমে ব্রেকফাস্ট নিয়ে যেতে বলেছিলাম, তাই রুমে দিয়ে গেছে, নিচে যেতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক এই সময়ে দরজায় কড়া নাড়ার আওয়াজ হল। বাইরে থেকে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে বললাম, কিছু বলবে বাবা? বাবা বলল, আমি আর তোর মা বেরোচ্ছি একটু, তোরা কি যাবি? আমি বললাম, না বাবা, তোমরা যাও, আমরা যাব না। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। বাবা চলে যেতেই আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। বাবা আমার দিকে তাকিয়েছিল, কেমন যেন অদ্ভুত লাগল। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।